পৃথিবীতে এমন একটা দেশ আছে যার মাটির নিচে লুকিয়ে আছে এমন সব সম্পদ যেগুলো ছাড়া আজকের পৃথিবীকে কল্পনা করাই কঠিন। আপনার হাতে থাকা স্মার্টফোন, আপনার ল্যাপটপ, এমনকি ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়িও কোনো না কোনোভাবে যুক্ত কঙ্গোর মাটির সাথে। কিন্তু প্রশ্ন হলো, যে দেশের ভেতরে এত সম্পদ সেই দেশের মানুষ আজও এত দারিদ্র্য, যুদ্ধ আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে আফ্রিকা মহাদেশের ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে। আফ্রিকার মানচিত্রের মাঝখানে তাকালেই যে বিশাল সবুজ ভূখণ্ডটা চোখে পড়ে সেটাই কঙ্গো। একটা বিশাল দেশ, অগাধ অরণ্য, দুরন্ত নদী, পাহাড়, জীববৈচিত্র্য সব মিলিয়ে যেন প্রকৃতি তার সেরা ক্যানভাসগুলোর একটি এঁকেছিল এখানে। এই দেশের বুক চিরে বয়ে গেছে কঙ্গো নদী। কঙ্গো নদী শুধু একটা নদী নয়, যেন পুরো দেশের স্পন্দন। হাজার বছর ধরে এই নদী মানুষকে বাঁচিয়েছে, ভূমিকে উর্বর করেছে, সভ্যতাকে টিকিয়ে রেখেছে। আর কঙ্গোর বনাঞ্চল, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্টের অংশ। এমন এক অরণ্য যেখানে এখনো প্রকৃতি মানুষের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু কঙ্গোর আসল গল্প শুধু তার নদী বা জঙ্গল নয়, আসল গল্পটা লুকিয়ে আছে মাটির গভীরে। কোবাল্ট, কোলটান, তামা, সোনা, হীরা। আজকের পৃথিবীর প্রযুক্তি, জ্বালানি আর শিল্প সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই খনিজগুলোর নাম। অর্থাৎ আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে কঙ্গোর সম্পদ ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই জানে এই সম্পদের ইতিহাস আসলে কতটা রক্তাক্ত। এখানেই কঙ্গোর গল্প অন্যরকম হয়ে ওঠে। কারণ পৃথিবীতে অনেক দেশ আছে যে দেশগুলো জন্মগতভাবেই অপেক্ষাকৃত কম সম্পদশালী, কিন্তু কঙ্গো সম্পূর্ণ আলাদা। প্রকৃতি তাকে গরিব বানায়নি, বরং প্রকৃতি কঙ্গোকে এত বেশি দিয়েছিল যে একদিন সেই প্রাচুর্যতাই সবচেয়ে বড় অভিশাপ হিসেবে ধরা দেয়। মেরুকাব্যর আজকের পর্বে আমরা কঙ্গোর সবকিছু নিয়ে জানার চেষ্টা করব। এই ট্র্যাজেডির শুরু আজকের যুদ্ধ দিয়ে নয়, শুরু আরও পুরনো, অনেক পুরনো। 1884 সাল, জার্মানির বার্লিন। ইউরোপের শক্তিশালী দেশগুলোর নেতারা বসেছেন এক টেবিলে। টেবিলের উপর ছড়িয়ে আছে আফ্রিকার মানচিত্র। তারা ঠিক করছে আফ্রিকার কোন অঞ্চল কার দখলে থাকবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? যে মহাদেশের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, সেই মহাদেশের একজন মানুষও সেদিন উপস্থিত ছিলেন না। কিছু দাগ টানা হলো মানচিত্রে, কিছু সীমারেখা তৈরি হলো, আর সেখান থেকে বদলে গেল লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। এই ভাগবাটোয়ারার পর বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ড কঙ্গোকে কার্যত নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেললেন। একটা পুরো দেশ একজন রাজার ব্যক্তিগত সম্পত্তি। শুনতে অবিশ্বাস্য লাগে, কিন্তু ইতিহাসের নির্মম সত্য অনেক সময় কল্পনার চেয়েও অদ্ভুত। লিওপল্ড প্রকাশ্য বলেছিলেন তিনি কঙ্গোতে সভ্যতা নিয়ে যাবেন, দাসপ্রথা বন্ধ করবেন, উন্নয়ন করবেন, স্কুল বানাবেন, হাসপাতাল বানাবেন। কিন্তু বাস্তবে তার লক্ষ্য ছিল একটাই, সম্পদ। ঠিক তখনই পৃথিবীতে শিল্পযুগ দ্রুত এগোচ্ছে, কারখানা বাড়ছে, সাইকেল জনপ্রিয় হচ্ছে, কিছুদিন পর আসবে মোটর গাড়ির যুগ। আর এসবের জন্য দরকার বিপুল পরিমাণ প্রাকৃতিক রাবার। কঙ্গোর জঙ্গল ছিল রাবারের এক বিশাল উৎস। লিওপোল্ড বুঝে গিয়েছিলেন এই রাবার নিয়ন্ত্রণ করতে পারলে তিনি অঢেল সম্পদের মালিক হবেন। কিন্তু জঙ্গল থেকে রাবার নিজে নিজে উঠে আসে না, তার জন্য দরকার মানুষ। আর সেই মানুষ ছিল কঙ্গোর সাধারণ জনগণ। গ্রাম থেকে গ্রামে সৈন্য পাঠানো হতো, পরিবারগুলোকে নির্দিষ্ট পরিমাণ রাবার সংগ্রহের আদেশ দেওয়া হতো। কোটা পূরণ করতে না পারলে নেমে আসতো ভয়াবহ শাস্তি, জিম্মি, নির্যাতন, অঙ্গহানির অভিযোগ। এসব শুধু গল্প নয়, বহু ঐতিহাসিক নথিতে উঠে এসেছে। ভাবুন, একজন মানুষ সকালে বাড়ি থেকে বের হচ্ছেন হাতে শুধু একটা ঝুড়ি নিয়ে। তিনি যুদ্ধ করতে যাচ্ছেন না, তিনি শুধু রাবার সংগ্রহ করতে যাচ্ছেন। কিন্তু তিনি সন্ধ্যায় ফিরবেন কিনা সেটা নিশ্চিত নয়। এই আতঙ্কই ছিল সেই সময়ের কঙ্গোর বাস্তবতা। ইতিহাসবিদদের মধ্যে সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এ নিয়ে প্রায় সবাই একমত। জোরপূর্বক শ্রম, সহিংসতা, রোগ আর দুর্ভিক্ষ মিলিয়ে কঙ্গোর জনসংখ্যা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি ছিল উপনিবেশিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানবিক বিপর্যয়গুলোর একটি। অবশেষে মিশনারি, সাংবাদিক আর মানবাধিকার কর্মীদের পাঠানো ছবি ও বর্ণনা ইউরোপে পৌঁছাতে শুরু করলো। মানুষ বুঝতে শুরু করলো সভ্যতার নামে কঙ্গোতে যা চলছে তা আসলে এক বিশাল শোষণ যন্ত্র। আন্তর্জাতিক চাপ বাড়ল। 1908 সালে লিওপোল্ড কঙ্গোর নিয়ন্ত্রণ বেলজিয়াম সরকারের হাতে ছেড়ে দিতে বাধ্য হলেন। শুনে মনে হতে পারে এখানেই বুঝি সবকিছু বদলে গেল, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। শাসক বদলালো, ব্যবস্থা বদলালো না। বেলজিয়ামের সরাসরি শাসনে রেল লাইন তৈরি হলো, খনি বিস্তৃত হলো, কিছু শহর আধুনিক হতে শুরু করলো। বাইরে থেকে সবকিছু উন্নয়নের গল্প মনে হচ্ছিল, কিন্তু সেই উন্নয়নের মূল উদ্দেশ্য ছিল কঙ্গোর মানুষকে এগিয়ে নেওয়া নয়, বরং কঙ্গো থেকে আরও বেশি সম্পদ বের করে নেওয়া।
1960 সাল দীর্ঘ সংগ্রামের পর কঙ্গো স্বাধীন হলো। স্বাধীনতার দিন মানুষের চোখে স্বপ্ন ছিল, হয়তো অনেকেই ভেবেছিল এবার এই দেশ সত্যিই আমাদের হবে, এবার মাটির সম্পদ দেশের মানুষের জীবন বদলাবে। স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হলেন প্যাট্রিস লুমুম্বা। তরুণ, আত্মবিশ্বাসী, শক্তিশালী বক্তা। তিনি বিশ্বাস করতেন শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশে চলে যাওয়া সম্পদ এবার কঙ্গোর মানুষের কাজে লাগবে। কিন্তু পৃথিবী তখন শুধু স্বাধীনতার রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল না, চলছিল আরেকটি অদৃশ্য যুদ্ধ। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আর কঙ্গো তখন শুধুমাত্র একটি নতুন দেশ ছিল ব্যাপারটা এমন না, এটি ছিল কৌশলগত খনিজে ভরা এক বিশাল ভূখণ্ড। স্বাধীনতার অল্প কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে অস্থিরতা শুরু হলো। সেনাবাহিনীতে বিদ্রোহ, প্রাদেশিক বিচ্ছিন্নতা, বিদেশি হস্তক্ষেপ, সব মিলিয়ে কঙ্গো দ্রুত বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেল। লুমুম্বা সাহায্য চাইলেন, কিন্তু বৈশ্বিক রাজনীতির খেলায় তিনি ক্রমেই একা হয়ে পড়লেন। 1961 সালের জানুয়ারিতে মাত্র 35 বছর বয়সে একজন দেশপ্রেমিক লুমুম্বাকে হত্যা করা হলো। একটি সদ্য স্বাধীন দেশের সবচেয়ে বড় স্বপ্ন সেদিন যেন প্রথমবারের মতো ভেঙে পড়েছিল। আজও বহু মানুষের কাছে লুমুম্বা শুধু একজন নেতা নন, তিনি হারিয়ে যাওয়া সম্ভাবনার প্রতীক। এরপর কঙ্গো দীর্ঘ অস্থিরতার মধ্য দিয়ে যেতে থাকে। 1965 সালে ক্ষমতায় আসেন মোবুতু সেসে সেকো। তিনি স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হতে থাকে। দুর্নীতি বাড়ে, রাষ্ট্রীয় সম্পদ সীমিত কয়েকজনের হাতে জমা হতে থাকে। অথচ আশা ছিল সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। ঠান্ডা যুদ্ধের রাজনীতিতে আন্তর্জাতিক সমর্থন পেয়ে মোবুতুর শাসন বহু বছর টিকে ছিল, কিন্তু সেই দীর্ঘ শাসনের শেষে কঙ্গো পেয়েছিল দুর্বল প্রতিষ্ঠান, ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা আর বৈষম্য ভরা এক অর্থনীতি। এত কিছুর পরেও কঙ্গোর দুর্ভাগ্য থামেনি, কারণ পৃথিবী নতুন এক যুগে প্রবেশ করছিল, প্রযুক্তির যুগ। স্মার্টফোন, ল্যাপটপ, রিচার্জেবল ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ। এই নতুন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ হলো কোবাল্ট, আর বিশ্বের কোবাল্টের বড় অংশই আসে কঙ্গো থেকে। শুধু কোবাল্ট নয়, কোলটান, তামা, টিনসহ আরও অনেক গুরুত্বপূর্ণ খনিজ এই দেশ থেকে আসে। অর্থাৎ পৃথিবী যত আধুনিক হয়েছে, কঙ্গোর গুরুত্ব তত বেড়েছে। কিন্তু একটা দেশের গুরুত্ব এতটা বেড়ে যাওয়ার পরেও সেখানকার মানুষের জীবনমানের উন্নতি না হয়ে উল্টো তারা এখনও এত কষ্টে জীবনযাপন করছে। কারণ দেশের পূর্বাঞ্চলে বহু বছর ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী খনিজ সমৃদ্ধ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে আছে। এই সংঘাতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। এখানকার অনেক শিশু স্কুলের ঘণ্টার পরিবর্তে বন্দুকের শব্দ শুনে বড় হয়েছে। এটাই কঙ্গোর সবচেয়ে মর্মান্তিক সত্যগুলোর একটি। যে সম্পদ মানুষের জীবন বদলানোর কথা, সেই সম্পদ অনেক সময় সংঘাতের জ্বালানি হয়ে দাঁড়ায়। তবে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, কঙ্গোর সব খনি একরকম নয়, সব কোম্পানিও একভাবে কাজ করে না। দেশটিতে বড় শিল্প পরিচালিত আধুনিক খনি আছে, আবার হাজার হাজার ছোট খনিও আছে যেখানে মানুষ খুব সীমিত সরঞ্জাম নিয়ে কাজ করে। এই ছোট খনিগুলোতে নিরাপত্তাহীনতা, ঝুঁকিপূর্ণ শ্রম পরিবেশ এবং শিশু শ্রমের অভিযোগ বহুবার উঠে এসেছে। একই সঙ্গে সরবরাহ শৃঙ্খল আরও স্বচ্ছ ও দায়িত্বশীল করার চেষ্টাও এখন বাড়ছে। অর্থাৎ বাস্তবতা একরঙা নয়, এটি জটিল, খুব জটিল। তাহলে কি কঙ্গোর ভবিষ্যৎ শুধু অন্ধকার? হয়তো না, কারণ ইতিহাস আরেকটা কথাও শেখায়, কোনো জাতি চিরদিন একই জায়গায় আটকে থাকে না। আজ কঙ্গোতে নতুন প্রজন্ম বড় হচ্ছে, শিক্ষা, উদ্যোক্তা, নাগরিক সচেতনতা, সম্পদ ব্যবস্থাপনা এসব নিয়ে নতুন আলোচনা হচ্ছে। পথ এখনও দীর্ঘ, চ্যালেঞ্জও বিশাল, তবু আশা পুরোপুরি হারিয়ে যায়নি। আর এই গল্পের সবচেয়ে অস্বস্তিকর অংশটা হলো, এটা শুধু কঙ্গোর গল্প নয়, এটা আমাদেরও গল্প। কারণ আমরা প্রযুক্তি ব্যবহার করি, আমরা আধুনিক পৃথিবীর সুবিধা ভোগ করি, কিন্তু খুব কমই ভাবি এই সুবিধার পেছনে কার মাটি, কার শ্রম, কার জীবন জড়িয়ে আছে। আজ যখন আপনি আবার আপনার ফোনটা হাতে নেবেন, হয়তো একটা ছবি তুলবেন, একটা মেসেজ পাঠাবেন বা কোনো ভিডিও শেয়ার করবেন, তখন একবার মনে হতে পারে এই ছোট্ট ডিভাইসটার ভেতরেও হয়তো আছে এমন এক খনিজ যার যাত্রা শুরু হয়েছিল কঙ্গোর কোনো খনিতে। হয়তো সেই খনির কাছেই কোনো শিশু খেলছিল, হয়তো কোনো বাবা দিনের শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল, হয়তো কোনো মা এখনও অপেক্ষা করছেন একদিন তার সন্তান এমন এক কঙ্গোতে বড় হবে যেখানে মাটির নিচের সম্পদের চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি হবে। ইতিহাসে এমন কিছু দেশ আছে
যাদের দুর্ভাগ্য তাদের দুর্বলতার কারণে নয়, বরং তাদের প্রাচুর্যতার কারণে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সেই দেশগুলোর একটি। হয়তো একদিন এই দেশকে আর কেউ সবচেয়ে ধনী গরিব দেশ বলবে না, বরং বলবে এটাই সেই দেশ যে শত বছরের শোষণের পরও আবার উঠে দাঁড়াতে পেরেছিল। আমি কঙ্গোর জন্য সেই ভবিষ্যতেরই অপেক্ষায় থাকলাম। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে কঙ্গোর ইতিহাস সম্পর্কে জানাতে পারেন। ধন্যবাদ।